তো পিছন দিকে কেউ কথা বলবো না, এটা আমার অধিকার। উনি সাংবাদিক প্রশ্ন করবেন, আপনি 10 প্রশ্ন করেন। আচ্ছা হ্যাঁ, আপনি 10টা প্রশ্ন করবেন, সমস্যা নেই, আপনি বলেন। বলেন বলেন বলেন। হ্যাঁ জি 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 মাশাআল্লাহ। জি আমার প্রশ্ন হলো, এই 16 বছর বিএনপি মাঠে রয়েছে, জামাত মাঠে রয়েছে, জাতীয় পার্টির একটা অংশ মাঠে রয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের এই ইনসাফ পার্টি কোনো রূপরেখা তো দেখি না আমি। না ঠিক আছে, এটা জবাব আমি এই মাত্র। ছাত্ররা মাঠে গেলে আপনারা ছাত্রছাত্রীদেরকে নিরুৎসাহিত করেন, তাহলে আপনারা কেন রাজনীতিতে আসতে সেটা আপনি পরিষ্কার করেন। আর হঠাৎ করে যে এই সময়ে এসে 17 বছরের সমস্যা মনে হচ্ছে যে আপনারা 7 দিনের সমাধান চাচ্ছেন বর্তমান সরকারের, এটা কিভাবে সম্ভব? না তা আমি বলি নাই, আমি দীর্ঘ সময় লাগবে, প্রতিটা বছরের জন্য কমপক্ষে 1 মাস করে লাগবে, তাতে 16-17 মাস লাগে। সমাজে কোনো পরিবর্তন হবে না। আমার বক্তব্য হয়তো আপনি ঠিক মতো খেয়াল করেননি। আর আমার 4 সন্তানই মাঠে ছিল এই সংগ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আমার এক মেয়ে, জার্নালিজম ছাত্রী। আচ্ছা আচ্ছা, দলগতভাবে আমাদের অত শক্তি নেই, অত সামর্থ্য নেই। কথা বলেন না, অত শক্তি সামর্থ্য আমাদের ছিল না। সত্যিকার কথা যাবে, ব্যাপার কথা বলে আমি আপনাকে প্রতারিত প্রভাবিত কোনোটাই করব না। আমাদের সেই অত বড় শক্তি সামর্থ্য আমাদের ছিল না, যা নিয়ে আমরা মাঠে উপস্থিত হতে পারি। বাচ্চা কাচ্চারা সব মাঠে ছিল আমাদের। তারপরে কিছু বক্তব্য বিবৃতি আমরা যা পারি তা আমরা দিয়েছি, এই পর্যন্ত। আর তৃতীয় প্রশ্ন যেটা করেছেন, উপস্থিত হওয়া কোনো দোষের না। আমার যখন সুযোগ হবে, যখন আমি পারবো, আমি তখনই উপস্থিত হবো। এটা কোনো দোষেরও না, সমালোচনারও না। জি আচ্ছা, তুমি কথা বলছো কেন? আচ্ছা বলেন। স্টপ। জি তো পিছন দিকে কেউ কথা বলবো না, এটা আমার অধিকার। উনি সাংবাদিক প্রশ্ন করবেন, আপনি 10 প্রশ্ন করেন। আচ্ছা হ্যাঁ, আপনি 10টা প্রশ্ন করবেন, সমস্যা নেই, আপনি বলেন। বলেন বলেন বলেন। হ্যাঁ জি 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 মাশাআল্লাহ। জি আমার প্রশ্ন হলো, এই 16 বছর বিএনপি মাঠে রয়েছে, জামাত মাঠে রয়েছে, জাতীয় পার্টির একটা অংশ মাঠে রয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের এই ইনসাফ পার্টি কোনো রূপরেখা তো দেখি না আমি। না ঠিক আছে, এটা জবাব আমি এই মাত্র পেয়েছি। আমাদের আরেকটু কথা আছে, সেটা হলো সব পার্টি আমি দেখে এসেছি। হঠাৎ করে কিছু প্রশংসা, আমার জবাব কিন্তু আরো কঠিন আছে, সে জবাবগুলো আমি দিয়ে যাইনি। আমরা সব পার্টি দেখে এসেছি। আমি ছোট হলেও শিক্ষা জীবনে আমি 75 দেখেছি, আমি মাহমুদুর রহমান মান্নাদের বক্তব্য শুনেছি, এর জিয়াউর রহমান সাহেব কিভাবে আসলেন সেটা দেখেছি, এর শাহ সাহেবকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, হাসিনাকে দেখেছি, খালেদাকে দেখেছি, কে কাকে সালাম করে সেটাও দেখেছি, পাশে বসতেও দেখেছি, আবার বিপরীত দলে যেতেও দেখেছি, সব দিকটা আমি দেখেছি। কাজে যে প্রশ্ন আপনি দ্রুত গতিতে করছেন, যারা মাঠে ছিলেন তাদের একটা আদ্যপদ মাথাতে পা পড়তে আমার জ্ঞানে আছে। কাজে 1 ইঞ্চি লড়তে, ওই রাজনীতি 1 ইঞ্চি আমি লড়তে দিতে প্রস্তুত না, কেন আমি তাদের পেটের মাথাতে পা পড়তে চিনি এবং জানি। তারা যা করেছেন ভালো করেছেন। আওয়ামী লীগকে বিতাড়িত করাই কোনো ক্রেডিট নয়। আপনি কে? দ্যাট ইজ দি কোশ্চেন। হোয়াট ইজ ইউর পাস্ট? হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট? তুমি আগে কি করেছো? সবাই ক্ষমতায় ছিলে, কি করে এসেছো? সেগুলো তো আমার ইতিহাসে রয়েছে, মেমোরিতে রয়ে গেছে।
কাজে অত উচ্ছ্বসিত নয়, ভারসাম্যপূর্ণ অবস্থানের মধ্যে থেকে আমরা কথাবার্তা বলার চেষ্টা করেছি। কাজে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে খুব বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন, কাজে তিনি মহা হিরো হয়ে গেলেন, তা নয়। আপনি অতীতে কি করে এসেছেন সে অ্যানালাইসিস আমাদের কাছে আছে, আর সামনে আপনাদের সম্ভাবনা কতটুকু নৈতিক চরিত্র বদলিয়েছেন এটাও আমাদের স্টাডিতে রয়ে গেছে। আমরা বড় দল নই, অত সাহস করে সামনে আসতে পারিনি, কিন্তু অ্যানালাইসিস এবং স্টাডি অন্যান্য বড় দলের চেয়ে বেশি থেকে কম নেই। কাজে অতটা উচ্ছ্বসিত অতটা নই আমরা সব দেখে এসেছি। কাজে এই সামনে সবাইকে সংশোধন করে ধীর স্থির ভাবে আসতে হবে এবং সেই পরিবেশটি সৃষ্টি করতে হবে। কাজেই মাঠে ছিলাম না, থাকার মতো যোগ্যতা আমাদের ছিল না। পুলিশের ধাওয়া মারছে, বাড়িতে গিয়ে পুলিশে ঘুরতেছে, আমি 8 দিন পলাতক, নামলেই ধরবে, ধরলে বাচ্চাগুলোকে আবার নিয়ে যাবে। কি করবো? এটা তো এই কয়েকদিন আগের ঘটনা। কিন্তু আমি এখানে বসে আমি নির্যাতিত, আমাকে জেলে দিয়েছে, বাচ্চারা এই করেছে, সুতরাং আমাকে একটা উপদেষ্টা বানিয়ে দাও, এই সকল সস্তা বাহুল্য কথা আমার বন্ধুদেরকে বলি না, তোমাদেরকে মাঠে লড়াই তৃণমূল থেকে আস্তে আস্তে আগাতে হবে। স্বপ্নে তাবিজ পাওয়া যাবে না। মাঝখানে আমাদের ছিলাম না, আমাদের সে সক্ষমতা ছিল না, এইটাই সত্য কথা এবং পরিষ্কার কথা। এখানে লুকাছাপা কিছুই নেই। তারও ফতোয়া আছে, কি পরিমাণ ফতোয়া আছে। টুপি মাথায় দিয়ে রাজনীতি করেন, গণতন্ত্রী করেন, তারপরে আপনারা এটা করেন সেটা করেন। এই ফতোয়া আটকানোর জন্য গত 1 মাস আসলে কাজ করতে হচ্ছে, শুধু ফতোয়া আটকানোর জন্য। আপাতত দেশ ডক্টর ইনু জায়েজ কি না জায়েজ সেই ফতোয়ার তারা কিন্তু সবাই মোহাম্মদ আলী জিন্নাহকে সাপোর্ট দিয়েছিলেন। সে একজন শিয়া, সে জীবনে নামাজ পড়ে রক্ত পড়ছে খবর নাই, তাকে কিন্তু সবাই সাপোর্ট দিয়েছিলেন তখন। কেন? তার মাপের এবং মানের বিচক্ষণ কোন লোক আন্তর্জাতিক ভাবে নেতৃত্ব দিয়ে এই নেহেরুর সামনে, প্যাটেলের সামনে, ইংরেজের সামনে কেউ ছিল না। এখনো যে চিন্তা করেন ডক্টর ইউনূসের প্রচুর সমালোচনা আমরা খোদ বাই করে ওয়াজে করি, কিন্তু যখন সার্বিক আন্তর্জাতিক জাতীয় চিন্তা করতে হয় তখন ওই নেসেসিটি অফ লস অন্তর্বর্তীকালীন মাপে এবং মানে ধরে নিতে হয়। এগুলা বহু পলিটিক্যাল অঙ্গনে এবং পলিটিক্যাল হিস্ট্রিতে এগুলা বারবার আসে যায়। এগুলাকে হাইলাইট করে এক একজনের সমালোচনা শুরু করে, এগুলো হলো পলিটিক্যাল সিচুয়েশন, এটা নেগোসিয়েশন, এটা একটা ইন্টারনেট পিরিয়ডের ব্যাপার। এগুলা আকীদাও না, এটা ইবাদত না। আকীদা ইবাদত তোমার রাজনীতি সব একাকার করে গুলিয়ে ফেলে, ফতোয়া দেয়া সব একাকার করে ফেলেছে। যে আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি, কতটা সক্ষমতা আমাদের ছিল না। আর এখানে আসার জন্য সক্ষমতা আমাদের হয়েছে, এই পর্যন্ত আসতে পেরেছে। সামনে যে খুব বেশি দুনিয়া এলোমেলো করে ফেলবো ওই ঘোষণা আমরা দিচ্ছি না। বিনয়ের সাথে স্বাভাবিকভাবে আপনার সামনে আমাদের অবস্থানটা উপস্থাপন করলাম মাত্র, সহজ কথা। জি, গণতান্ত্রিক বাংলাদেশে যারা গণতন্ত্র মেনে নিয়ে যে ইসলামী সংগঠনগুলো বিভিন্ন নামে নির্বাচনে আসতেছে, তাদেরকে কি আমরা সমর্থন করবো কিনা? এটা পিওর, সেটা সময় বলে দিবে তার সাথে কে জোট করবে। ইসলামিক দলগুলো ধর্মনিরপেক্ষ দলদের সাথে আপোষ করেছে, নির্বাচন করেছে, 300 আসন নির্বাচন দিয়েছে, সেটা আমরা দেখেছি। এটা পলিটিক্যাল লিয়াজ, এটা ইবাদত না, এটা আকীদা না। আল্লাহর উপর বিশ্বাস ইত্যাদি ইত্যাদি ইবাদত, নামাজ, হজ, যাকাত 2 ফতোয়া এক নয়। এটা মুআমালাতের বিষয়, ডিলিং এর বিষয়। কাজেই এখানে লিয়াজ করা, এখানে আত্মরক্ষা করা, কেন আমরা কোর্টে যাই না? কোর্ট কি ইসলামিক কোর্ট? আমরা কোথায় যাই? সেখানে যাই না। পুলিশ কি ইসলামিক পুলিশ? আমরা সেখানে যাই না। টোটাল অর্থনীতি সুদ ভিত্তিক আমাদের দেশে চলতে হয়। কাজে যত কথা বলেন, আর টোটাল সামাজিক পরিস্থিতি পরিবর্তন ছাড়া শুধু একদিকে একটা ফতোয়া দিয়ে দিলেন, ওটা হয় না, ওটা ওইভাবে হয় না। এটা অনেক স্টাডির বিষয় রয়েছে। কাজে লিয়াজ যখন করতে হয় জাতীয় স্বার্থে, তখন লিয়াজ ওটা বৈধ। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া আছে। একটা কাফের সেনানীতিতে দেশ চালাতে পারে, একজন মুসলিম যদি একটা মুসলিম জালেম হয় সে অত্যাচারও করতে পারে।
এই ফটো রয়েছে, কাজে এটা অন্য জগৎ, অন্য লাইন। ঠিক আছে, হ্যাঁ অসংখ্য জি জি ভাই। জি, এটার উত্তর দিচ্ছি আমি। 3 মাসে অসম্ভব। 3 মাসে যদি এই ফল যদি কেউ পাকাইতে যায়, সে ফল পাকবে না, নষ্ট হবে। সর্বস্থলে প্রচুর পরিবর্তন করে, সেখানে আবার লোক নিয়োগ করে, সেগুলোকে আস্থায় নিয়ে তারপরে নির্বাচনে যেতে হবে। যেটা আমি বলেছি, প্রতি বছরের জন্য কমপক্ষে 1 মাস করে দিতে হবে। 16 বছর যদি যেয়ে থাকে 16 মাস কমপক্ষে লাগবে। আমার ধারণা যে 1 বছর 2026 সালের জানুয়ারি মাসের দিকে ক্ষমতা হস্তান্তর হলে মোটামুটি ভাবে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবে, এটা আমার ধারণা। প্রতি বছরের জন্য 1টা করে মাস আপনাকে দিতে হবে, এটা আমার ধারণা। জি, শেষ প্রশ্ন কি? ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের ইচ্ছা আছে। আমাদের কিছু মাঠও রয়ে গেছে, সেগুলো আমরা স্টাডি করছি, কাজকর্ম করছি, দেখা যাক কি হয়। এবং আমার মনে হয় না যে কোনো দলই আগের মতো ওইভাবে সংখ্যাগরিষ্ঠ আসবে। ছোটখাটো দলগুলো নিয়েও অনেক কাজ করতে হবে। নিবন্ধন ছিল, ইনসাফ পার্টির নিবন্ধন ছিল। 2006 সালে আমরা নির্বাচনে সাবমিট করেছিলাম, অন্যান্য দল যখন উদ্যোগ করলো আমরাও করেছি। পরবর্তীতে আমাদের নিষ্ক্রিয়তার কারণে সেটা মুলতবি হয়ে আছে, সেটাকে পুনর্জীবনের চেষ্টা করছি। আবার আমরা ওই অ্যাকাউন্ট করে তারপরে আমার যে শর্ত সেগুলো অনেকাংশ পুরো করে সাবমিট করেছি এই নির্বাচনে, গত নির্বাচনে। কিন্তু যখন দেখলাম নির্বাচনের নামে কিছু হবে না, তখন ওটা ওভাবেই রয়ে গেছে। আবার আমরা আগাবো। তালিকাভুক্ত আছে, তালিকাভুক্ত রয়েছে, 68 নম্বর তালিকায় আছে। তালিকা আছে নিবন্ধনের জন্য এই 68 নম্বর তালিকা। এখন তো আপনারা দেখলেন এবি পার্টি হাইকোর্টে রিট করে তারপরে তাদের বৈধতা নিয়ে আসলো। আসলে সবাইকে দিয়ে দেওয়া দরকার, কারণ তারা স্বাধীন রাজনীতি করে। আপনারা তো শর্ত দিচ্ছেন কেন? এই জনবল বাড়াতে হলে জনবল বাড়ান, কিন্তু চেষ্টা করবেন না। অনেক অসংখ্য ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ এবং সুধীবৃন্দু। আজকের মতো আমাদের প্রথম পর্ব যেটি সাংবাদিক সম্মেলন, এটির সমাপ্ত ঘোষণা করবেন। দুইটা আমাদের পর্ব, এখন সাংবাদিক বৃন্দের প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে আজকের সাংবাদিক সম্মেলন এখানে শেষ হতে যাচ্ছে। এখন আমাদের নেতাকর্মীদের নিয়ে আমাদের আলোচনা পর্ব, এবং আলোচনায় আমাদের যারা বিশেষ অতিথিবৃন্দ আছেন তারা আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। যেহেতু তারা পক্ষে বিপক্ষে বিতর্ক করবেন, আমরা তো আমাদের আঙ্গিকে গুছিয়ে দিলে আপনাদের সামনে, তারা তো আর স্বাধীন। ধন্যবাদ। আর সাংবাদিক বন্ধুদের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা আছে, যার সময় নিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে। আর পিছন দিকটা একটা প্রশ্ন হয়েছে, ভাই আপনি কিছু মনে করবেন না, সাংবাদিকরা প্রশ্ন করবেই, সেই হিসাবে অনেক সহজ প্রশ্ন করেছেন, আমাদের বেশি আটকানোর চেষ্টা করেন নাই, এই জন্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের সামনে উপস্থিত করেছেন আমাদের প্রতিযোদ্ধা আমাদের সামনে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, আমাদের সামনে উপস্থিত রয়েছেন জমিয়ত সুলতানের সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদ সহ অসংখ্য স্থলাবিন্দু। আমরা তাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শুনব। আমরা আলোচনা না হয়ে আমরা সবাই বসে থাকবো। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে অধিকাংশ মুসাফির যারা সালাত আদায় করেনি তারা অনেকে করে নিয়েছে, আমরা যখন যাওয়া হবে না আমি
না আমি ওই যে লাইভ দেখে দিলে তাও ছেলে তো ছিল আমিও ছিলাম সবাই দেখছেন এটা বললো না কেন সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপে অভিমত ব্যক্ত করছেন আমাদের আহলাদ প্রেসিডেন্টের সন্তান বংশাল থেকে এসেছেন ইয়াকুব আলী সরকার। ইয়াকুব আলী সরকার বসে পড়েন। সাংবাদিক রাখলেন না আছে, এখনো আছে, বড় বড় তারা ছিল, নাম তো আপনার চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন নাম আছে, তাকওয়া ও ইসলামে পরস্পর পরস্পরের সহযোগিতা করা, নাম পাপ ও সীমা লঙ্ঘন কাজে একে অপরকে সহযোগিতা করো না। আলহামদুলিল্লাহ, জাতীয় ইনসাফ পার্টির আজকে সংবাদ সম্মেলনে এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আমি দু একটি কথা বলবো। আমার প্রিয় ওস্তাদজি আমার সামনে বসে আছেন। ওস্তাদজি হয়তো আমাকে চিনতে পেরেছেন কিনা জানি না। ওস্তাদজির সাথে ঝিনাইদহ জেলার একটা মাদ্রাসায় ওস্তাদের সাথে আমি ছিলাম। ওস্তাদজি আমার বাড়ি বংশাল। আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের শুরু থেকেই ছিলেন, এটা আপনারা জানেন। তো ওস্তাদের সামনে আমি বক্তব্য রাখতে পেরেছি, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। এর আগেও লিখেছিলাম, আমি দুটি কথা বলবো। ওস্তাদ অনেক কথা বলেছেন, এটা তার নিজস্ব অভিমত এবং দলীয় অভিমত। যেহেতু আজকে এখানে দলীয় সংবাদ সম্মেলন, তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধিত্ব করি বংশাল থানায়। আমার আপন ছোট ভাই ইসহাক সরকার, যিনি জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আমার ছোট ভাইয়ের নামে বিগত কোনি হাসিনা সরকার বাংলাদেশের সর্বোচ্চ 365 মামলা দায়ের করেছে এবং রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ যাদেরকে সাজাপ্রাপ্ত হিসেবে পরিণত করেছিল তাদের মধ্যে সর্বোচ্চ সাজা এখন তার 20 বছরের সাজা। আমিও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কারাবরণ করেছি। আমি বিগত এই আন্দোলনে 11 মাস কারাগারে ছিলাম। আমাকে যখনই গ্রেফতার করা হয় আমাকে বেশিরভাগ কাশিমপুর হাই সিকিউরিটিতে রাখা হয়। আপনারা জানেন কিনা জানি না, হাই সিকিউরিটি কারাগারটা কাশিমপুরে 4টা জেল, 1 2 3, 3 মহিলা, 4 হলো হাই সিকিউরিটি সর্বোচ্চ সতর্ক অবস্থা। সেখানে 23 ঘন্টা লকআপ, 23 ঘন্টা রুমে থাকতে হয়, 1 ঘন্টার জন্য শুধু হাঁটাহাঁটি করতে দেয়। আপনারা কি জানেন সেই জেলের বেশিরভাগ আসামি তারা বুকে হাত ধরে নামাজ পড়ে। আমি দুইটা উদাহরণ দিচ্ছি। আমি এর আগে 2018 সালে যখন কাশিমপুর হাই সিকিউরিটিতে ছিলাম, আমি দেখলাম বিকাল 3:30টার সময় আসরের আজান হচ্ছে পার্শ্ববর্তী মসজিদে। আমি জিজ্ঞেস করলাম এটা এই সময় আজান দিছে, আমি জানি কেন আজান দিছে, কারণ আমি জানি গাজীপুরের বেশিরভাগ মসজিদ আহলে হাদিসের। ওনারা বললেন আমাকে এটা জঙ্গিদের মসজিদ। আমি ওস্তাদজি গ্যাদার থেকে জানানোর জন্য আমার ওস্তাদজি শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম উপস্থিত আছেন। এই কারণে বলছি
যে ওনাদের এগুলি জানা প্রয়োজন এবং ভবিষ্যতে ওনারা যে সংগঠন করেছেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব, আমাদের যাতে এই ধরনের অপবাদটা আর ভবিষ্যতে কেউ দিতে না পারে এজন্য শুধুমাত্র এই কথা উপস্থাপন। তারা আমাকে বললো এটা জঙ্গিদের মসজিদ, আমি বললাম আস্তাগফিরুল্লাহ। যতবার আমি জেলে গেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতবার কারাগারে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আমি বেশিরভাগ সময় কারাগারে যতদিন দিয়েছি ইমামতি করার চেষ্টা করেছি, আমাকে সবাই ইমামতি করার সুযোগ দেয়। তো যাই হোক তারা দেখলো যে আমি বুকে হাত পেতে ইমামতি করছি, আমার জঙ্গি ইমামতি করছে। পরবর্তী আস্তে আস্তে তাদের বুঝালাম। এরপর এবার যখন গেলাম এবার কারাগারে দেখলাম যে 100 জনের প্রায় 80 জনই বুকে হাত পেতে নামাজ পড়ে এবং সমস্ত আলেম ওলামা সবাই আমার আশেপাশে ছিল। আমি যে বিল্ডিংটাতে ছিলাম এই বিল্ডিংটাতে বিএনপিদের মধ্যে শুধু আমি একা ছিলাম, বাকি সব বিভিন্ন ধর্মীয় সংগঠনের, এবং তাদেরকে যে অমানসিক নির্যাতন করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক সেখানে একটা জিনিস দেখলাম যে আমরা যখন জামিন হয়ে যায়, আমরা যখন বেরোতে চাই, বিগত সরকার কি করেছে আমি সেটা উপস্থাপন করছি, আমরা যখন বেরোতে চাই তখন পিবি, সিআইডি, এনএসআই, এসপি, সিসিএফআই মুখোমুখি হতে হয় জামিনের পরেও। তাদের প্রথম প্রশ্ন কোথায় হাত তুলে নামাজ পড়ে। যদি কেউ বলেছে বুকে হাত পাতি, সাথে সাথে আবার মামলা দিয়ে তাকে ব্যাক করে ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। ওস্তাদি এই অপরাধ থেকে আমাদের মুক্তির জন্য আপনাদের যা যা করণীয় করবেন আমরা তাদের সাথে আছি। আমি আমার পূর্বপুরুষ হাজী আব্দুল্লাহ সরকার, আপনারা এটা চিনেন, বংশাল বড় মসজিদের গরিবের নাম হাজী আব্দুল্লাহ সরকার, এটা আমার দাদার বাপ। আবার এছাড়া আমার আরেক দাদা হচ্ছে হাজী ভুট্টু হাজী, ওস্তাদি খুব ভালো জানেন, হাজী বদরুদ্দিন, তিনি ভুট্টু হাজী নামে পরিচিত। যাই হোক আমরা চুয়ান্নতে আহ্লাদ হিসেবে কিংবা আহ্লাদ হিসেবে যে কোনো সংগঠন হোক আমরা সবার সাথে আছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা পূর্বে আমাদের পূর্বপুরুষরা এই সহি আমল এবং আকীদার জন্য যে অবদান রেখে গিয়েছেন, আমরা সর্বাত্মক ভাবে আপনাদের পাশে থেকে দিনের ক্ষেত্রে করার চেষ্টা করবো। আমরা দুনিয়া চাই না, আমরা আকীদাত চাই। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কোন ধরনের, আমরা যে দাবি করি সর্বপ্রথম আমার মুসলিম, আমি একটা মুসলিম এবং সহি আমল ও আকীদার অনুসারী। আমার দ্বারা কিংবা আমার ভাই হোক কিংবা আমার সংগঠনের যারা আছে এদের দ্বারা যাতে কোন ধরনের অন্যায় কাজ, প্রভৃত কাজ না হয় আমার জন্য দোয়া করবেন। আমরা সেগুলি ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা একটা বিশাল উদ্যোগ নিয়েছি, বংশাল নর্থ রোডে একটা মডেল বার আছে কেরিয়ান কোন। আমরা গত এক সপ্তাহ শুধু বংশালের প্রতিটা মসজিদ থেকে স্বাক্ষর নিয়েছি যাতে বার্তা উঠে যায়। গতকালকে আমি ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আগামী জুমার আমরা বংশালের যে 8টা মসজিদ আছে আমরা সবাই নর্থ রোডে মানববন্ধন করবো, এটা এখান থেকে উঠে দেওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক নসিব করেন এবং এখান থেকে আমাদের বংশ থেকে যাতে এই ধরনের সমস্ত কিছু করতে হয় আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু ইঙ্গিত দিয়েছেন, জানা দরকার প্রেসিডেন্ট দেওয়ার হল আমাদের সমাজের মানুষ। আমরা যখন ৭৭-৭৮ ঢাকায় পড়ি, বিভিন্ন সেমিনারে গেছে, আমার এই হাতে জিয়াউর রহমান সাহেব সরাসরি মুসাফা হয়েছে, কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছিল, আমি কোরআন তেলাওয়াত করি। তার জানাজায় আমি প্রথম কাতারে উপস্থিত ছিলাম। আচ্ছা, এগুলো তার সাথে গেছে, কিন্তু এই সকল ইতিহাস রয়ে গেছে আমাদের সাথে। তাহলে তুমি আবার অন্য কিছু মনে করো না, আমাদের ভারসাম্য বজায় একটা পলিটিক্যাল ক্ষেত্রে সেটা আবার কিছু মূল্যায়নও আছে, কিছু নির্যাতিত হয়েছে আমাদের। সেটা অবশ্য পার্টির সিদ্ধান্ত ছিল না, বিক্ষিপ্ত ব্যাপারগুলো ছিল। ওই জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি আবার পুনরাবির্ভাব হয় তোমরা এটা ঠেকাবা। বর্তমানে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এমন রক্ত পিপাসু, খুন করে এসে নির্বিকার থাকে, স্বাভাবিক সদস্য খুনের না। আমার আগের যেটা ছিল উনি অল্প বয়স্ক অভিজ্ঞ মানুষ, কি করে তার কোনো ঠিক ছিল না। আজ আমরা ডক্টর প্রফেসর আব্দুল বারী বলে গেছেন, যারা ইসলামের যত কাছে আমরা তাদের তত কাছে।
যারা ইসলাম থেকে যত দূরে আমরা তত দূরে, সামনে হয়তো ভোটের প্রয়োজন পড়বে, কি করবো সেটা আমাদের পরবর্তী সিদ্ধান্ত রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা একটু সংক্ষেপে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন জমিয়ত সুবহানে আহলে হাদিসের সাংগঠনিক সম্পাদক তরুণ ইকবাল তানজিল আহমেদ। আসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. আজকের বাংলাদেশ জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সাংবাদিক বৃন্দ, ইতিমধ্যেই আমাদের সামনে জাতীয় বিষয়গুলো নিয়ে আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি ডক্টর মুসলিউদ্দিন স্যার বিস্তারিত আলোচনা করেছেন, খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন সাংবাদিক বন্ধুদের। আমি আপনাদের খেদমতে ঘরোয়াভাবে দুইটি কথা বলতে চাই। স্যার সর্বশেষ ইঙ্গিত দিয়েছেন যে ফতোয়ার জন্য আমরা অনেক কাজ করতে পারি না, এবং এটা চরম বাস্তবতা। এই বাস্তবতা থেকে আমাদের উদ্ধার করার জন্য একসাথে কাজ করার মানসিকতা পোষণ করলেও আমরা এমন ফতোয়া দিয়ে রাখছি যখন চাইলেও আমরা জাতীয় পর্যায়ে কাজ করতে পারছি না। কারণ ফতোয়া এমন ভাবে দিয়েছি, আমরা কাজ করতে চাইলেও ভক্তবৃন্দ আমাকে এই সমাজ থেকে, এই মানহাজ থেকে, এই আদর্শ থেকে আমাকে বের করে দিবে অবস্থা এবং তরুণ দাঁড়িয়েছে। এবং এজন্যই আমাদের সকলের মুখ খোলা দরকার। আর আহলুল হাদিস কারা, এটা তো আহলে হাদিস একটি সংগঠনের আন্ডারে আমরা আসছি। আহলে হাদিস কারা আজকে কিন্তু আহলে হাদিস সমাজ বা আহলে হাদিস ছাত্র সমাজ বা আহলে হাদিস জামাতের আহ্বানে আমরা এখানে আসিনি। আমরা এসেছি একটি জাতীয় রাজনৈতিক সংগঠন যারা এই মুহূর্তে সংবাদ সম্মেলন করে আহলে হাদিস সমাজের মুখ রক্ষা করেছেন। এই জন্য আমরা এই সমাবেশে এসেছি। আমরা এসেছি শুধুমাত্র এই জন্য, আহলে হাদিসের যে কোনো সংগঠন জাতীয় ক্ষেত্রে যদি কোনো কাজ করে আমরা সকলেই সেই সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুধু বলতে চাই, যদি আহলুল হাদিসরা নির্বাচনে দাঁড়ায় তখনই বোঝা যাবে বাংলাদেশে কত কোটি কত লক্ষ আহলে হাদিস আছে। নির্বাচনে ভোট পাওয়ার পরে, ভোট গণনা করার পর বোঝা যাবে এদেশে কতজন আহলে হাদিস আছে। আজকে আহলে হাদিস সমাজের ভোট যায় আওয়ামী লীগে, আহলে হাদিস সমাজের ভোট যায় বিএনপিতে, আহলে হাদিস সমাজের ভোট যায় জামাতে। এইটা নিয়ে আমাদের কারো কোনো কথা নাই, কিন্তু আহলে হাদিস সমাজরা, আহলে হাদিস লোকজন আহলে হাদিসকে ভোট দিবে, এটা নিয়ে যত ফতোয়া আছে। কাজেই এখন আমাদের মুখ খুলতে হবে। বড় স্বৈরশাসক বিদায় হয়েছে, ছোট ছোট স্বৈরশাসক হয়ে গেছে। প্রতিষ্ঠান, সংগঠন, সর্বত্র এবং ফতোয়ার ক্ষেত্রে এই স্বৈরশাসকদের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এদেশের আহলে হাদিস সমাজকে জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ দিতে হবে, মেধাবীদেরকে সুযোগ দিতে হবে, তারা জাতীয় নেতৃত্বে আসতে চায় তাদেরকে সুযোগ করে দিতে হবে। এটাই আল্লামা আব্দুল্লাহ কাফের কুরাইশির চিন্তা, তার রাজনৈতিক দর্শন। আমরা এই বিষয়ে ঘন্টার পর ঘন্টা রেফারেন্স সহকারে আলোচনা করতে প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমাদের হৃদয়গুলোকে একসাথে করার, জাতীয়ভাবে কাজ করার, এই দেশ, এই সমাজের জন্য, আহলে হাদিস সমাজের জন্য পূর্ণিতভাবে কাজ করার তৌফিক দান করুক। আমিন। সকলকে ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ তানজিল আহমেদ ভাইকে, জাযাকুমুল্লাহ খায়র। আমরা চমৎকার এবং তাকওয়ার জন্য ধন্যবাদ বলবেন। সত্যিকার অর্থে আমাদের কিন্তু আকাবিররা রাজনীতি করেছেন না করেননি? আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি ইন্ডিপেন্ডেন্ট পার্টির নেতা ছিলেন।
কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন, খেলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই ভূমিতে শুধু তাই না, আমরা যাকে নিয়ে গর্ব করি উপমহাদেশে এহসান এরাই জগির 95টি মামলা খেয়েছেন এই রাজনীতি করার জন্য। 1977 সালে তার একটি ইস্তেদলাল পার্টি করে এই উপমহাদেশকে জানিয়ে দিয়েছিল আহলে হাদিসরা কতটা দুর্দান্ত রাজনীতি করতে পারে। শুধু তাই না, এই মওলানা আকরম খাঁ যার নেতৃত্বে এই মানচিত্র এসেছিল, যার নামে এখানে হদ আছে, সেটাও আমাদের একজন কি পূর্বপুরুষ। শুধু তাই নয়, অবিভক্ত ভারতের নেতা মওলানা আবুল কালাম আজাদ, তিনিও কিন্তু চমৎকার ভাবে রাজনীতি কিভাবে করেন সেটিও দেখিয়ে দিয়েছেন। সর্বশেষ আরো বহু নিদর্শন আছে বলবেন, কিন্তু আমি আরেকটা বার বলে যাই মওলানা বাকির কথা। সবাই বলে যে আমরা যেতে পারবো কি যেতে পারবো না। 1946 সালে যখন নির্বাচন হয়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন মন্ত্রিসভা গঠন করেন, সেই সরকার গঠন করেন, সেটার পার্লামেন্ট মেম্বার ছিলেন আমাদের আকাবির মওলানা আল্লামা আব্দুল্লাহিল বাকি। আলহামদুলিল্লাহ, আমরা আসলে বুঝতে চাই না, বিভিন্ন ফতোয়া মানে আমরা জর্জরিত হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে খুবই সংক্ষেপে আলোচনা নিয়ে আসছেন আমাদের একজন প্রখ্যাত মুয়াজ্জিন শেখ শহীদুল ইসলাম, কক্সবাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 2-3 মিনিটে, আমি সময় নষ্ট করবো না, 2-3 মিনিটে আমি আমার অভিভাবকদের কাছে 2-3টা পয়েন্ট থেকে আমি আমার বক্তব্য শেষ করবো। তার আগে রাজনীতির কথা যেহেতু আসছে, যে আমাদের বড়রা রাজনীতিতে সংযুক্ত ছিলেন কিনা, সম্পৃক্ত ছিলেন কিনা, দেখুন আমরা আলহামদুলিল্লাহ সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ রহমান ওনার উত্তরসূরি সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ যখন ব্রিটিশের বিরুদ্ধে ব্রিটিশ আন্দোলনকে বেগবান করার জন্য ওনার প্রয়োজন মনে হয়েছে, তখন সম্পূর্ণ বিপরীত চিন্তাধারার একটি রাজনৈতিক সংগঠন ছিল তখন মুসলিম লীগ। সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তিনি মুসলিম লীগে যুক্ত হয়েছিলেন। আমরা সকলেই জানি ইনসান ইলাহি জহির শহীদ মিল্লাত রাহিমাহুল্লাহ ওনাকে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক ওনার যে 12 সদস্যের ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটে যুক্ত করেছিলেন, ওনাকে প্রদান করেছিলেন। এত বড় পদে থেকেও তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে, প্রেসিডেন্টের যে অবৈধ সুদনীতি ছিল সেই সুদনীতির বিরুদ্ধে কথা বলতে তিনি কুণ্ঠাবোধ করেননি, দ্বিধাবোধ করেননি। ফলশ্রুতিতে যেটা হয়েছে, যেই জিনিসটা এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে, ওনাকে যে গ্রেনেড মেরে হত্যা করা হয়েছে, আমরা যেটুকু জানি যে এই গ্রেনেড হামলায় সেই তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হকের পরোক্ষ ইন্ধন ছিল। যদি এভাবে আমাদের আকাবিরদের রাজনৈতিক বিষয়গুলো, যেমন 47-এর পর দেশ বিভক্ত হওয়ার পরে এই পাকিস্তানের সাংবিধানিক রূপরেখা কি হবে, এই রূপরেখায় বাংলাদেশ থেকে গেছিল। আমাদের এই যে আমাদের ওস্তাদরা স্মরণ করতেছেন আব্দুল্লাহ কাকাল কুরাইশি রাহিমাহুল্লাহ, উনি এই রূপরেখা উপস্থাপন করেছিলেন। তো আপনারা এই যে ওস্তাদরা বলেছেন যে জনগণের কাছাকাছি, আমরা জনগণের জন্য কাজ করব, ফতোয়ার কথা এসছে, নানান কিছু এসছে। তো আমি যে 2-3টা পয়েন্ট গুরুত্ব সহকারে বলবো, আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। এই যে আমার প্রথম পয়েন্ট যেটা আমার ওস্তাদের কাছে, এই যে জনগণের জন্য কাজ করব, জনগণের জন্য কাজ করতে গেলে যে জনগণের কাছাকাছি যেতে হয়, জনগণের কাছাকাছি যাওয়ার জন্য কোন ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ আপনারা হাতে নিয়েছেন কিনা, বা এই ব্যাপারে আমাদের কোনো গাইড করবেন কিনা, আমার নাম্বার 1 পয়েন্ট এটা। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে চলমান যে সম্প্রতি যে আন্দোলনটা ঘটে গেল, একবার প্রশ্ন করেছেন যে আমাদের কি ভূমিকা ছিল। আমাদের হাতে পিঠে এখনো পর্যন্ত রাবার বুলেটের দাগ শুকায় নাই, অনেকে জানেন। এখানে আমরা পিকেটিং করতে গিয়ে রাবার বুলেট খাই নাই, হরতাল করতে গিয়ে রাবার বুলেট খাই নাই। আমরা যে রাবার বুলেট খেয়েছি, এই যে আন্দোলন, আমার এলাকার ভাই বন্ধু যাতে একটা অন্যায়ভাবে নির্যাতন, পুলিশি নির্যাতনের শিকার না হয়, যাতে দোকানপাট এগুলো আমার আশেপাশে যেগুলো ছিল আমি এগুলো রক্ষা করার চেষ্টা করেছি। ফলশ্রুতিতে আমিও কোনো না কোনো ভাবে রাবার বুলেটের শিকার, আমার হাতে লেগেছে, আমার পিঠে লেগেছে, এখনো শুকায় নাই বলতে গেলে। তো আমরা যেভাবে পেরেছি, আমাদের বড়রা প্রত্যেকে, আমি দেখেছি
ম্যাক্সিমামই প্রত্যেকটা মেম্বার থেকে কথা বলেছেন এটা নিয়ে। তো এটা ওনার জানার অভাব ছিল, জানার ঘাটতি ছিল। তো যাই হোক, এই আন্দোলনে যারা বর্তমানে হাসপাতালে কাতরাচ্ছে, তো আমরা অনেককেই দেখতেছি। আমার উস্তাদজিও বলেছেন যে একজনে 10 কোটি টাকা তিনি অ্যানাউন্স করেছেন। তাহলে আমাদের ভূমিকাটা কি? আমরা সেখানে যাচ্ছি কিনা বা জিজ্ঞাসা কিভাবে যাচ্ছি? 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর আমি যে কথাটা বলবো, বর্তমানে ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা, আমাদের ফেনী কুমিল্লা ডুবে গিয়েছে, খুব পরিস্থিতি একেবারে নাজুক। তো আমরা এখান থেকে, এই বৈঠক থেকে আমাদের কোনো গাইড করা হবে কিনা যে আমরা ফেনী কুমিল্লার জন্য কিছু করতে পারি কিনা, এটা হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট যেটা, যে আমি অনেক দূর থেকে এসেছি, আমি কক্সবাজার থেকে আসছি। তো আমরা মানুষ ছোট, আলহামদুলিল্লাহ আমাদের কলেজটা অনেক বড়, আমরা মানুষকে বুঝাইতে পারি না আমাদের মনে কি আছে, আমাদের সওয়াল পাওয়া কি। তো আমি একটা কথা আমি আমাদের কাছে রেখে যাচ্ছি এবং আমাদের কাছ থেকে এটার আনসার চাইব। আপনাদেরকে আমরা এইভাবে, আমাদের বড় বলতে আরো আছেন, এই বাংলাদেশে আমাদের সিনিয়র বলতে আরো আছেন, আমরা কি করতে পারি, আমাদের কি করলে আমাদেরকে, আমরা সবাইকে এক টেবিলে দেখতে পাবো, আপনাদের এক টেবিলে আনার জন্য আমরা কি করতে পারি, এই বিষয়ে আমি আপনাদের কাছ থেকে একটা স্পষ্ট ঘোষণা শুনতে চাই এই টেবিল থেকে। ধন্যবাদ। আমি আমার কথা লম্বা করবো না, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি অনেক দূর থেকে আসছি, আশা করি ওস্তাদরা আমার মনের আশা পূর্ণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা গ্রহণ করছি। আমাদের স্লোগান একটাই, বাংলার মুসলিম এক হও, এক হও, বাংলার আহলে হাদিস এক কাতারে শামিল হও। এ পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা নিয়ে এসেছেন শাইখ হাবিবুর রহমান আজহারী, পিএইচডি গবেষক, মালয়েশিয়া। আমি সম্মানিত শাইখকে তার আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আমি কোন প্রকার ভূমিকা ছাড়াই শুরু করছি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি আজকে আসলে খুবই আবেগে আপ্লুত। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি জয়েন করতে পারবো, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে আমি এখানে আসতে পেরেছি। আমি মালয়েশিয়াতে আছি। 15 জুলাই আমি দেশে এসে আন্দোলনের সাক্ষী হয়েছি। আন্দোলনে বিজয় হওয়ার পর সরকারের পতনের পর আমার ভিতরে খুব অস্বস্তি কাজ করছিল। আমি যখন দেখছি যে বিভিন্ন ইসলামিক দলগুলো তারা একত্রিত হচ্ছে, যারা আগে কখনো একসাথে বসার সুযোগ পায়নি বা বসার চেষ্টা করেনি, এখন তারা একসাথে বসছে, কথা বলছে, তাদের ভিতরে যে দ্বন্দ্ব এগুলো দূর করে নিয়ে আসছে, রাজনৈতিক ভাবে তারা একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে। ঠিক এই সময় আমার ভিতরটা কেমন ছিল লাগছিল যে আমাদের আহলে হাদিসের রাজনৈতিক প্ল্যাটফর্ম কোথায়, আমরা কি বুঝতে পারি না? আমরা কি এই সুযোগটা গ্রহণ করতে পারি না? আমরা কি জাতীয় পর্যায়ে কাজ করতে পারি না? আমরা কি রাষ্ট্রীয় ভাবে অবদান রাখতে পারি না? তারপর আমি আমার স্যারের সাথে কথা বলেছি। আমি স্যারের সাথে কথা বলার পর স্যার আমাকে দাওয়াত দিয়ে ভাবি চলে আসো, আজকের দাওয়াত স্যার আমাকে দিয়েছে, চলে আসো। আমাদের আরেক সিনিয়র ভাইয়ের সাথে কথা বলেছি, অনেকের সাথে আমি কথা বলেছি। আমি এটা জানার পর আমিও দাওয়াত দিয়েছি অনেককে। আমি ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারের ছেলে আব্দুল্লাহ সাকিব ভাইকে দাওয়াত দিয়েছি। আমি আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাককে দাওয়াত দিয়েছি এখানে আসার জন্য। আমি আরো অনেককে দাওয়াত দিয়েছি, কিন্তু আমি সবার কাছ থেকে ভালো ফিডব্যাক পাইনি। কেউ আমাকে বলছে এটা আমাদের আদর্শের সাথে যায় না, আমরা রাজনীতি করি না, আমরা এটা করি না, ওটা করি না, এই অনেক ফতোয়ার চাপও আমি পেয়েছি। গত 16 বছর আমরা বিদেশে কাটিয়েছি, এই 16 বছর বিরুদ্ধে কথা বলেছি, আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। দেশে আসলে থানা থেকে ফোন দিয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে। আপনারা কি মনে করছেন যে আহলে হাদিস খুব নিরাপদে ছিল? প্রত্যেকটা আহলে হাদিস সংগঠন এই স্বৈরাচার শাসনের দ্বারা জীর্ণ হয়েছিল, তারা কাজ করতে পারে নাই, সঠিকভাবে কাজ করতে পারে নাই। এখন সময় এসেছে সমস্ত আহলে হাদিসের পক্ষ থেকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম অবশ্যই দরকার, যেটা না হলে নয়। আমরা আহলে হাদিস ঘুরিয়ে দেওয়ার জাতি নয়,
হতে পারে না, তাদের রক্ত কখনো শীতল নয়, কিন্তু আমাদের রক্তকে শীতল করে দেওয়া হয়েছে ফতোয়ার মাধ্যমে। সুতরাং আজকে এই মঞ্চ থেকে আমি বলতে চাই, গোটা বাংলাদেশের আহলে হাদিসদের পক্ষ থেকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে, যেটা ডক্টর স্যারের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আমি সকল আহলে হাদিস সংগঠনের মহিলাদেরকে আহ্বান করবো, আপনারা সকল প্রকার ফতোয়াবাজি ছেড়ে দিয়ে জাতীয়বাদী ভাবে কাজ করার জন্য, রাষ্ট্রীয় ভাবে অবদান রাখার জন্য আমরা অন্তত রাজনৈতিক ক্ষেত্রে এক হয়ে আমরা সামনে এগিয়ে যাই। আর আজকের এই সম্মেলনের পরে আমাদের জাতীয় সম্মেলন হবে, সমস্ত আহলেদিসকে একসাথে করে বাংলাদেশের সমস্ত আহলেদিস প্ল্যাটফর্মকে একসাথে নিয়ে আমাদের জাতীয় সম্মেলনে আমাদের আগামী ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ যেন আমরা জাতির কাছে ক্লিয়ার করে সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সারা দেশ থেকে এসেছেন নিশ্চয়ই কোন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন ইতিবাচক। আপনাদের কাছে খুব দ্রুত গতিতে কাউন্সিল সদস্য হয়ে যেতে পারছে।